কি অবস্থা তোমাদের সবার? কথা শুনতে পাচ্ছ কি? ওকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়ারা, আমরা আজকে প্রতিরক্ষা নামের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, যার নাম হচ্ছে প্রতিরক্ষা বা মানব দেহের প্রতিরক্ষা, ইমিউনিটি। শব্দের অর্থ হচ্ছে ইমিউনিটি। এই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি এটা আমাদের এইচএসসির সিলেবাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই কারণেই, কারণ এটা তো আসলে শর্ট সিলেবাসে না থাকার কারণে বহুত বছর আমাদের মানে কারিকুলামের মধ্যে ছিল না, বাট এখন ফুল সিলেবাস আসার পরে এই চ্যাপ্টারটা আবার ফিরে আসছে আমাদের কাছে। তো খেয়াল করো, 2015 থেকে শুরু করে 2019 পর্যন্ত, যতদিন পর্যন্ত ফুল সিলেবাস ছিল, 2020 সালে তো করোনার ফলে অটো পাস দেওয়া হয়, তারপর 2021, 22, 23, 24 আমাদের শর্ট সিলেবাস চলতে থাকলো, 25 শর্ট সিলেবাস। 2026 এসে আমরা ফুল সিলেবাস পাচ্ছি। 2015 থেকে 19 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে মাস্ট ঢাকা, অ্যাটলিস্ট ঢাকা বোর্ডে এই চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন আসতো, কখনো বাদ যেত না। মাস্ট সিকিউ ইন ঢাকা বোর্ড। এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও এই কথাটা মোটামুটি প্রযোজ্য ছিল। তারপরে আমরা বুঝতে পারতেছি যে এই ইমিউনিটি নামক চ্যাপ্টারটা, নামটা শুনলেও ছোট হইতে পারে, বলতে গেলে চ্যাপ্টারটা অনেক ছোট, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ইমিউনিটি বা প্রতিরক্ষা। এখন যেহেতু ফুল সিলেবাস ফিরে আসছে, তো এটা তো কোনো বিকল্প নাই। তার মধ্যে কিছু কিছু টপিক আছে এই চ্যাপ্টারে যেখান থেকে প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠন, ঠিক আছে? অ্যান্টিবডি শুনছি না আমরা বহুত এই কথাটা। করোনার অ্যান্টিবডি যাদের তৈরি হয়েছে তারা দ্রুত সুস্থ হয়েছে, যাদের অ্যান্টিবডি তৈরি হতে দেরি হয়েছে তারা সুস্থ হইতে তাদের অনেক সময় লাগছে, তাই না? এরকম তো অ্যান্টিবডি নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনছি। অ্যান্টিবডি নামটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। অ্যান্টিবডি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো বলে রাখা ভালো, অ্যান্টিবডি কিন্তু এক ধরনের প্রোটিন। ওকে, প্রোটিন, বিশেষত প্রোটিন নাকি আমাদের শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট নামে যে শ্বেত রক্তকণিকা আছে, এই লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি কিন্তু কোষ না, কোষ থেকে তৈরি হওয়া একটা উপাদান অ্যান্টিবডি। অ্যান্টিবডি গঠনটা পরীক্ষা খুব আসে। তারপরে ভ্যাকসিনেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ভ্যাকসিনেশন, ভ্যাকসিনোথেরাপি, ভ্যাকসিনের প্রকারভেদ, অর্থাৎ ওভারঅল ফুল ভ্যাকসিন থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ভ্যাকসিনেশন। তারপর হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের বর্ণনা, এটা পরীক্ষা আসে। প্রথম প্রতিরক্ষা স্তরের বর্ণনা, অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তরে কারা কারা আছে এদের একটা বর্ণনা আসে পরীক্ষায়। প্রথম প্রতিরক্ষা স্তরে যে যে উপাদানগুলো আছে তাদের বর্ণনা আসে। তারপরে ত্বক কিভাবে আদর্শ প্রতিবন্ধক, এটা খুবই জনপ্রিয় প্রশ্ন। ত্বককে কেন একটি আদর্শ প্রতিরক্ষা স্তরের একটা আদর্শ উপাদান হিসেবে ধরা হয়, এটা পরীক্ষা আসে। তারপরে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান বর্ণনা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে 6টা উপাদান আছে, গড়ে 6টা উপাদান আছে। এই 6টা উপাদানের বর্ণনা করতে হয়, এটা পরীক্ষা আসে। এবং আরেকটা প্রশ্ন লাস্ট যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। ফ্যাগোসাইটোসিস কিভাবে হয়, এটা পরীক্ষা আসে। তো আজকের ক্লাসে আমরা কোনটা নিয়ে কভার করব? আজকের ক্লাসে আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের বর্ণনা কভার করব। ত্বককে কেন প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয়, আদর্শ প্রতিবন্ধক বলা হয়, এটা আমরা আজকের ক্লাসে আমরা এই দুটো জিনিস কভার করব। মোটামুটি এই জিনিসগুলো তুমি যদি পড়ে নিতে পারো, তাহলে তুমি ইমিউনিটি থেকে যা যা দরকার তা তুমি পেয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে ইমিউনিটি নিয়ে অনেক কথাবার্তা প্রথম দিকে লেখছে, কিছু ইমিউনিটির কিছু উপাদানের কথা বলছে, ওইগুলো আমরা পরে দাগায় দিব না তোমাদেরকে, ওইগুলো থেকে আসলে এমসিকিউ আসে। আমরা সৃজনশীলের দিকে মেইনলি এখন ফোকাস করতেছি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশি ফোকাস করতেছি। তো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা আগাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো যেটা বলতেছিলাম, প্রতিরক্ষা স্তর একটু তোমরা বুঝে গেছো। প্রথম প্রতিরক্ষা স্তর বলে ব্যাপার আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলে ব্যাপার আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তর বলে ব্যাপার আছে। ধরো 3টা প্রতিরক্ষা স্তর আছে।
কটা প্রতিরক্ষা স্তর আছে? 3টে প্রতিরক্ষা। এগুলোকে আমরা এভাবে বলি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডিফেন্স মানে প্রতিরক্ষা। এটাকে বাংলায় বলে কি বলে? প্রথম প্রতিরক্ষা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর। বেশ কয়েকটা উপাদান এখানে আছে যারা মিলে প্রাথমিকভাবে তোমার দেহকে বহিরাগত যে কোনো কিছুর বিরুদ্ধে তোমাকে প্রতিরক্ষা দেয় বা তোমাকে ইমিউন করে বা তোমাকে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে, বাঁচায় রাখে। একজন প্রশ্ন করছো যে এই চ্যাপ্টার থেকে কি মিক্স প্রশ্ন আসে নাকি পূর্ণাঙ্গ প্রশ্ন আসে? পূর্ণাঙ্গ প্রশ্ন আসে একটা চ্যাপ্টার থেকে, পূর্ণাঙ্গ প্রশ্ন। প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে সেই স্তর যেই স্তরে বেশ কিছু উপাদান আছে, যে উপাদানগুলা তোমাকে বহিরাগত যে কোনো কিছুর বিরুদ্ধে সর্বপ্রথম একটা ডিফেন্স বা একটা প্রতিরক্ষা দান করে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যদি কোনো কারণে ফার্স্ট লাইন অফ ডিফেন্সের উপাদানগুলো ব্যর্থ হয় বা পুরোপুরি ব্যর্থ না হলেও ব্যর্থ হচ্ছে এরকম একটা কন্ডিশনে চলে যায়, তখন আমাদের দেহের সেকেন্ড লাইন অফ ডিফেন্স কার্যকর হয়। কে কার্যকর হয়? সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেটাকে আমরা বলি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। যেটাকে আমরা বলি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে বাংলায় বলা হয় কি বলা হয়? খুব সুন্দর অর্থ, এটা কঠিন কিছু না। কি হবে? তিনি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আর কোনো কারণে যদি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ব্যর্থ হয়ে যায় বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনো কারণে যদি ভেদ হয়ে যায়, ভেদ হওয়া মানে কি? ফেটে বের হয়ে আসে এরকম কিছু? ভেদ হওয়া মানে হচ্ছে এখানে যে উপাদানগুলো আছে তারা তাদের দায়িত্ব পুরোপুরি কি করতে পারতেছে না, পালন করতে পারতেছে না। তখন অ্যাক্টিভ হবে কোনটা? থার্ড লাইন অফ ডিফেন্স বা কোন প্রতিরক্ষা স্তর? তৃতীয় প্রতিরক্ষা স্তর। এরকম 3টা প্রতিরক্ষা স্তর আমাদের আছে। এই 3টা প্রতিরক্ষা স্তর যদি আবার ভেদ হয়ে যায়, এটাও যদি কোনো কারণে ভেদ হয়ে যায়, তাইলে এন্ডোপ্লাজমে কি হবে বলো? এখন মাথা কাটা উত্তর দাও, এখন কি হবে? কি মনে হচ্ছে তিনি এখন কি হবে? 3টা প্রতিরক্ষা স্তর যদি ভেদ হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, রোগ, রোগ প্রকাশ হবে, রোগ প্রকাশ হবে। এখন এই রোগ প্রকাশের ব্যাপারটা না, এখানে আবার এটা একটু 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 ডাউট আছে ব্যাপারটার মধ্যে। ব্যাপারটা কি? অনেক সময় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ হলেও কি হয়? রোগের সিমটম দেখা দেওয়া শুরু করে। এক্ষেত্রে রোগের কি দেখা শুরু করে? রোগের সিমটম দেখা শুরু করে, এরকমও হইতে পারে। ইভেন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ হইলেও রোগের সিমটম দেখা যেতে পারে, কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তর যদি ভেদ করে জীবনে চলে আসে, তাহলে রোগ অবশ্যই কি পাবে? প্রকাশ পাবে, এবং রোগটা মারাত্মক অবস্থায় চলে গেছে সেটাই বোঝাবে। যেমন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ হলে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আসলে একটা কমন সিমটম কি জানো? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ হওয়ার একটা কমন সিমটম কি? জ্বর। কি? জ্বর। তৃতীয় প্রতিরক্ষা স্তর ভেদ হয়ে গেছে বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ডিফিট হয়ে গেছে। ভেদ হওয়া বললে ভুল হবে, শব্দটা এভাবে বলা উচিত যে তৃতীয় প্রতিরক্ষা স্তর আর কাজ করতে পারতেছে না, তখন যে জিনিসটা দিয়ে প্রকাশ পাবে সেটা হচ্ছে কি? জ্বর। জ্বর আসছে মানে কি? জ্বর আসছে মানে হচ্ছে তোমার দেহের অলরেডি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেই প্রবলেমের বিরুদ্ধে মারামারি চলতেছে, সেই মারামারির প্রকাশ হচ্ছে জ্বর। জ্বর খারাপ কিছু না, জ্বর ভালো, নির্দিষ্ট সীমা পর্যন্ত জ্বর ভালো। সেই জ্বর যদি লাগাতার থাকে, ভালো না হয়, তখন সেটা ক্ষতি। ওকে স্যার, এটা থেকে কি একটা ফুল? আচ্ছা, এটা তো একটু আগে উত্তর দিছি। রোগ প্রকাশ হওয়ার জন্য কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তর পর্যন্ত যে ওয়েট করতে হবে ব্যাপারটা এরকম না। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হইলেও কিন্তু কি হবে? মানে মানে রোগ প্রকাশ পাবে। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমি চেক করে নিই। ওকে, সাউন্ড ঠিকঠাকই আছে। আসো, এখন তোমাদের বইয়ে কয়টা কথা লিখছে এগুলো সম্পর্কে, তার আগে আমি একটু জিনিসগুলো ভেঙে ভেঙে ধাপে ধাপে বলি। দেখো, প্রথম প্রতিরক্ষা স্তরে যে উপাদানগুলো আছে এদের নীতি কি জানো? এদের নীতি হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক, এই প্রত্যেকটা শব্দের মিনিং আছে, আমি সেগুলো তোমাদের ভেঙে ভেঙে বলবো, টেনশনে কিছু না, আগে আমি লিখে দিই। প্রথম প্রতিরক্ষা স্তরের টাইপটা কি? নন স্পেসিফিক। অ্যাগেইন
দ্বিতীয় প্রত্যেক স্তরের টাইপটাও কি নন স্পেসিফিক, কিন্তু তৃতীয় প্রত্যেক স্তরের টাইপটা কেমন জানো? স্পেসিফিক। এখন বলবা ভাইয়া আপনি কি বুঝাইলেন, এই জিনিসটাই বুঝি নাই, স্পেসিফিক আর নন স্পেসিফিক মানে কি? মানে হচ্ছে প্রথম প্রত্যেক স্তরে যে জিনিসগুলো আছে, যেমন একটা উপাদানের নাম বলো। প্রথম প্রত্যেক স্তর একটু আগে বলছি আমি। প্রথম প্রত্যেক স্তরে একটা উপাদানের নাম বলো, একটু আগে বলছি আমি এটার নাম। কেন সেটা আদর্শ প্রতিবন্ধক? কেন একটা আদর্শ প্রতিবন্ধক? একটু আগে দিছি, সেটা কে ছিল? ত্বক। ত্বক প্রথম প্রত্যেক স্তরের উপাদান। এরকম বেশ কয়েকটা উপাদান আছে, যেমন মুখের লালা, চোখের পানি, নাকের লোম, পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড, জননেচন ছিদ্রের কিছু অ্যাসিড, আমাদের দেহে বসবাসকারী কিছু গুরুত্বপূর্ণ উপকারী ব্যাকটেরিয়া, অন্ত্রে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া যেগুলো ক্ষতি করে না বরঞ্চ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে আসতে কি দেয়? বাধা দেয়। এগুলো প্রথম প্রত্যেক স্তরের মধ্যে পড়ে। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম প্রথম প্রত্যেক স্তরের মধ্যে বেশ কিছু উপাদান আছে, সেই উপাদানগুলার বৈশিষ্ট্য হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে কি? মানে হচ্ছে যারা পাবো তারা মারবো। নন স্পেসিফিক শব্দের অর্থ কি বলো? নন স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে যাকে পারবো তাকেই মারবো। নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে যাকে পাবো তাকেই, যাকে পাবো তাকেই আটকাবো। আটকাবো বললে ভালো হবে নাকি মারবো বললে ভালো হবে? মারবোই বলি। যাকে পাবো তাকে মারবো অথবা আটকাবো, এটার মানে কি? নন স্পেসিফিক। তাহলে সেম জিনিসটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এর ক্ষেত্রে প্রযোজ্য। যাকে পাবো তাকে আটকাবো, কোনো বাছ বিচার করবো না। স্কিন দিয়ে কিছু ঢুকতে যাইতেছে, সেটা পোকা হোক, জীবাণু হোক, পানি হোক, কাঁচ হোক, ময়লা হোক, সবকিছু আমি কি করবো? আটকাবো। এটাই হচ্ছে নন স্পেসিফিক। মুখের লালার মধ্যে লাইসোজাইম এনজাইম আছে, পরিপাক অধ্যায়ে পড়ছি। এই লাইসোজাইম এনজাইম যে ব্যাকটেরিয়া হোক, সে ভালো হোক খারাপ হোক, তারই কি করবে? সে মারবে, বাছ বিচার করবে না। এর মানে কি? নন স্পেসিফিক। তাহলে প্রথম প্রত্যেক স্তরে যে উপাদানগুলো আছে তারা নন স্পেসিফিক। দ্বিতীয় প্রত্যেক স্তরে একই কথা, এরা যারা যারা আছে 6টা উপাদান, এরাও কি নন স্পেসিফিক, কোনো বাদ বিচার নাই। তৃতীয় প্রত্যেক স্তরটা কেমন? এটা চালাক। এটা কেমন? চালাক। তৃতীয় প্রত্যেক স্তর কখন অ্যাক্টিভ হয় স্যার বলেন তো? যখন দেওয়ালে পিঠ থেকে যায়। প্রথম স্তর দ্বিতীয় স্তর ফেল, তখন কোনটা? তৃতীয় স্তর। এখন তাহলে যারা পারবো তারা মারবো, এগুলো লাভ আছে? নির্দিষ্ট জীবনকে ধরে ধরে কি করতে হবে? মারতে হবে। তাহলে এখানে যারা পাবো তারা মারবো এই নীতিতে গেলে চলবে না। এই জন্য এটাকে বলা হয় ইমিউন রেসপন্স। এই কথাটাকে বলা হয় ইমিউন রেসপন্স, মানে রেসপন্স করা। কখন রেসপন্স করে? নির্দিষ্ট জিনিসের বিরুদ্ধে রেসপন্স করে। ইমিউন মানে প্রতিরক্ষা। মানে হচ্ছে এই ক্ষেত্রে যারা পারবো তারা মারবো এই নীতিতে আমি বিশ্বাসী না। আমার কেন কাশি হয়েছে? করোনার কারণে কাশি হয়েছে। করোনার কারণে আমার জ্বর হয়েছে। করোনা ভাইরাস অ্যাটাক করছে বলে আমি ভুগতেছি, সুতরাং অন্য সবাইরা বাদ দাও। কার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করো? করোনার বিরুদ্ধে। এই তৃতীয় প্রত্যেক স্তরের উপাদান হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? অ্যান্টিবডি। বলতে গেলে তৃতীয় প্রত্যেক স্তরের উপাদান মানে অ্যান্টিবডি। আরো আছে, আরো কিছু জিনিস আছে। আরেকটা আছে টি কোষ। টি কোষ কিছু কোষ নির্ভর উপাদান তৈরি করে, সেখানে আমরা আপাতত না যাই। মেইনলি জেনে রাখো তৃতীয় প্রত্যেক স্তরে অল এন্ড অনলি জিনিসকে অ্যান্টিবডি। দ্বিতীয় প্রত্যেক স্তরে ছিল 6টা, তার মধ্যে জ্বর কিন্তু একটা উপাদান। বলছিলাম তোমাদেরকে, হয়তো জ্বর লাস্টে প্রকাশ পায়। জ্বর কিন্তু এই 6টার মধ্যে একটা। প্রথম প্রত্যেক স্তরে আচ্ছা ত্বক, আরো কিছু আছে। এরা যারা পারবো তারা মারবো বিশ্বাসী। কিন্তু অ্যান্টিবডি কেমন? অ্যান্টিবডি কি হবে? সবার জন্য তৈরি হবে না। একটা অ্যান্টিবডি একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করবে। অর্থাৎ করোনার অ্যান্টিবডি করোনার জন্যই কাজ করবে। এবং করোনা হইলে কোন যে অ্যান্টিবডি তৈরি হবে এটা করোনার জন্যই তৈরি হবে, অন্যের জন্য না। একই সাথে যদি তোমার দেহে 3 ধরনের জীবাণু আক্রমণ করে, 3 ধরনের জীবাণুর জন্য কয়টা অ্যান্টিবডি তৈরি হবে? 3টা। তোরা জীবাণু এ বি সি, এর বিরুদ্ধে অ্যান্টিবডি আলফা বিটা গামা। আলফা এর জন্যই কাজ করবে। আলফা কি যে বি এর জন্য কাজ করবে না, যে অ্যান্টিবডি তার জন্যই কাজ করবে, অন্যের জন্য কাজ করে না। এই জন্য এটার নাম কি? স্পেসিফিক। তাহলে পাওয়ারফুল কে বেশি? তৃতীয় প্রত্যেক স্তর পাওয়ারফুল বেশি। তৃতীয় প্রত্যেক স্তর আরো চালাক। সে কি করে জানো? সে যখন অ্যাক্টিভ হয় তখন সে প্রথম থেকেও কয়েকজনকে নেয়, দ্বিতীয় থেকেও কয়েকজনকে নেয়, নিয়ে সাথে অ্যান্টিবডিকে নিয়ে কি বানায়? তৃতীয় প্রত্যেক স্তর বানায়। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে যারা যারা একটু সবল, এদের মধ্যে যারা যারা একটু সবল, তাদেরকেও সে কি করে নেয়? নিজের সাথে অ্যাড করে নেয় এবং সাথে কি তৈরি করে? অ্যান্টিবডি। তাহলে তৃতীয় প্রত্যেক স্তরের মধ্যেও প্রথম এবং দ্বিতীয়র কিছু উপাদান
পাওয়া যায়। অর্থাৎ বলতে পারো এইভাবে যে প্রথম স্তর দ্বিতীয় স্তরে মারামারি চলতেছে, প্রথম স্তরে কিছুটা ব্যর্থ হয়েছে, কিছুটা আছে, দ্বিতীয় স্তরে কিছুটা ব্যর্থ হয়েছে, কিছুটা আছে, ব্যর্থ হয়ে গেছে মানে কি শুরু হয়ে গেছে, তৃতীয় প্রত্যেক স্তরে কাজ শুরু হয়ে গেছে। ইন দ্য মিনটাইম দ্বিতীয় কি সবাই ব্যর্থ হয়ে গেছে না, অনেকে তো বেঁচে আছে, তাদের মধ্যে সবলদেরকে নিয়েও তৃতীয় প্রত্যেক স্তর একসাথে কি করবে, ফাইট করবে। এইভাবে কোনটা নন স্পেসিফিক কোনটা স্পেসিফিক এই জিনিসটা আমাদের বোঝাটা খুব দরকার। ঠিক আছে, তারপরে আর কিছু কথা লিখছে, সেটা হচ্ছে নন স্পেসিফিকের মধ্যে রাসায়নিক, গাঠনিক এবং বাহ্যিক তলীয়। কথাগুলো আমি একটু ব্যাখ্যা করি। রাসায়নিক আর কি কি আছে তিনি, রাসায়নিক, গাঠনিক এবং বাহ্যিক তলীয়, এরকম কটা কথা লেখা আছে বইয়ের মধ্যে, এগুলো পরীক্ষায় আসে। এই তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম প্রত্যক্ষ স্তরের মধ্যে। অর্থাৎ প্রথম প্রত্যক্ষ স্তরে যারা যারা থাকবে তারা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হতে পারে। যেমন মুখের লালা, লালা কি, এটা রাসায়নিক উপাদান না? লাইসোজাইম এনজাইম কি, এটা রাসায়নিক উপাদান না? চোখের অশ্রুর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, এটাও জীবাণু মারে, রাসায়নিক উপাদান না? পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড কি উপাদান? রাসায়নিক উপাদান। এই জন্য কি লিখছে? রাসায়নিক। গাঠনিক কেন বলছে? নাকের লোম, নাকের ভিতরে ধুলাবালু প্রবেশ করতে কি দেয়? বাধা দেয়। তাহলে এটাও কি একটা প্রত্যক্ষ স্তরের মধ্যে পড়বে না? পড়বে। তাহলে এটা কি রাসায়নিক না গাঠনিক? গাঠনিক। এবং বাহ্যিক তলীয় মানে কি? বাহ্যিক তলীয় মানে দেহের বাইরের দিকে এদের অবস্থানটা কি থাকবে? বেশি থাকবে। যেমন স্কিন কোন দিকে, ভিতরে না বাইরে? বাইরে, বাইরের তলের দিকে বেশি থাকবে এরা। নাকের লোমগুলা বাইরের তলেই কিন্তু। এখন বলতে পারবে পাকস্থলী যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটা তো বাহ্যিক তলীয় না। হ্যাঁ, এটা অভ্যন্তরীণ, এটা তলের উপর আছে। তো এই জন্য প্রথম প্রত্যক্ষ স্তরের উপাদানগুলো গাঠনিক হবে, রাসায়নিক হবে এবং কেমন হবে? বাহ্যিক তলী হবে। বাহ্যিক তলীর একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে স্কিন। দ্বিতীয় প্রত্যক্ষ স্তরের মধ্যে কি কি লেখা আছে দিননি? অন্তঃকোষীয়, অন্তঃস্থ কোষীয়, অন্তঃস্থ কোষীয় ও রাসায়নিক। এটা তোমরা বুঝবা কেমনে আমি তোমাদের বলি। দ্বিতীয় প্রত্যক্ষ স্তরের দুটো উপাদানের নাম এখন তোমাদেরকে আমি বলবো, তাহলে তোমরা রিয়েলাইজ করতে পারবা। 6টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? 6টা। এর মধ্যে একটার নাম কি? জ্বর। আরেকটা উপাদানের নাম হচ্ছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কি নাম? ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটের মধ্যে কি আছে? ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল। নিউট্রোফিল আর মনোসাইট সহজ বাংলায়। নিউট্রোফিল আর মনোসাইট কারা? নিউট্রোফিল আর মনোসাইট কার নাম? শ্বেত রক্তকণিকার নাম, যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবনকে কি করে? ভক্ষণ করে। এজন্য তাদেরকে একসাথে কি নামে ডাকা হয়? ফ্যাগোসাইট নামে ডাকা হয়। এগুলো কি কোষ না? শ্বেত রক্তকণিকা কি কোষ না? কোষ। কোথায় থাকে? দেহের ভিতরে থাকে না বাইরে থাকে? রক্তকণিকা কোথায় থাকে? দেহের ভিতরে থাকে, এজন্য অন্তঃকোষীয়, জীবাণুকে মেরে মেরে খায়। আর রাসায়নিকের মধ্যে কি আছে? যেমন ধরো ইন্টারফেরন, নাম হয়তো শুনছো। কোষ রসায়ন চ্যাপ্টার, এই অণুজীব চ্যাপ্টারে ইন্টারফেরনের নাম শুনছো। আর কোথায় কোথায় ইন্টারফেরনের নাম শুনছো? জীব প্রযুক্তি চ্যাপ্টারে ইন্টারফেরনের নাম শুনছো। তো জীব প্রযুক্তির ইন্টারফেরন, জীব প্রযুক্তি আর কোষ অণুজীব চ্যাপ্টারে ইন্টারফেরনের নাম শুনছো, এবং তোমরা সেখানে জানছো যে ইন্টারফেরন কি করে। ইন্টারফেরন ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে মারামারি করে, এবং ইন্টারফেরন হচ্ছে এক ধরনের কি প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি কোনো কোষীয় উপাদান নাকি রাসায়নিক উপাদান? রাসায়নিক উপাদান। এই ইন্টারফেরনটাও একটা দ্বিতীয় প্রত্যক্ষ স্তরের উপাদান। দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে আছে কমপ্লিমেন্টারি সিস্টেম। 20 ধরনের প্লাজমা প্রোটিন জীবাণুকে চিনায় দেয়, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এগুলো রাসায়নিক উপাদান। তাহলে এই জন্য বলছে অন্তঃকোষীয় এবং কি রাসায়নিক, এটা বাহ্যিক তলীয় না। আর তৃতীয় প্রত্যক্ষ স্তরের মধ্যে কি লেখছে? ইমিউন রেসপন্স। এখানে একটাই উপাদান, এখানে একটা জিনিস, সেটাই কে? লিম্ফোসাইট। কে? লিম্ফোসাইট। এটা বোধ কোষ নির্ভর হইতে পারে এবং প্রোটিন নির্ভর হইতে পারে। এগুলো আমরা পরে আসবো। এই হচ্ছে কথাবার্তা, তিনটা প্রত্যক্ষ স্তরের বেসিক কথাবার্তা আমি তোমাদেরকে বললাম। এখন আমরা একাধারে প্রত্যেকটা প্রত্যক্ষ স্তরের মধ্যে কে কে আছে একটু করে আমরা লিখবো। ফার্স্ট লাইন কমন গুলো আমরা লিখবো, পরীক্ষা খাতায় যেহেতু আসলে লিখতে হয়। ফার্স্ট লাইনের মধ্যে আমরা কাকে কাকে রাখতে পারি? প্রথমে রাখবো কাকে? স্কিন বা ত্বক। স্কিন বা ত্বক। 2 নম্বরে আসতেছি লালা। হ্যাঁ কি? আচ্ছা লোম। লোম। তারপরে শ্বসনতন্ত্রের সিলিয়া থাকে না? সিলিয়া, ছোট ছোট লোম গুলাকে কি বলা হয়? সিলিয়া। সিলিয়া দাও। তারপরে অশ্রু, চোখের পানির, চোখ যে ভিজা থাকে, অশ্রু গ্রন্থির অশ্রু নিঃসৃত হওয়ার কারণে চোখ ভিজা থাকে। আর চোখ ভিজা থাকার কারণে
ওখানে লাইসোজাইম এনজাইম থাকার কারণে ওখানে কি অ্যাট্রাক্ট করে না, জীবাণু অ্যাটাক করতে পারে না। তারপরে কি পাকস্থলী কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জনন রেচন তন্ত্রের অ্যাসিড, জনন রেচন তন্ত্রের অ্যাসিড। তারপর আরো আছে কি কি, নরমাল ফ্লোরা। হোয়াট ইজ নরমাল ফ্লোরা বলতে পারবা? নরমাল ফ্লোরা মানে কি? নরমাল ফ্লোরা, নরমাল ফ্লোরা এরা হচ্ছে কিছু উপকারী ব্যাকটেরিয়া যেটা আমাদের স্কিনে বা দেহের বিভিন্ন জায়গায় থাকে, ক্ষতি করে না, কিন্তু এরা থাকার কারণে ওখানে এসে নরমাল ক্ষতিকর ব্যাকটেরিয়া কি করতে পারে না, বসতে পারে না। এটাকে বলা হয় কি নরমাল ফ্লোরা। তারপর আর কি কি আছে? আরো বহুত আছে, ত্বক, লালা, হ্যাঁ, কানের সিরুমেন, কানের সিরুমেন, কানের ভিতরে যে পদার্থগুলো থাকে তার নাম হচ্ছে সিরুমেন, এটা মোম জাতীয় পদার্থ। এটা কানের ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে কি করে ফেলে, পেঁচায় রাখে। তো কানের ভিতরে কিন্তু আমাদের অনেক ময়লা, আমরা কি ময়লা কটন বার দিয়ে পরিষ্কার করি? কোনো প্রয়োজন আছে সেগুলো পরিষ্কার করার? কোনো প্রয়োজন নেই সেগুলো পরিষ্কার করার। অটোমেটিক আমরা যে গোসল করি বা উজু করি এর ফলে কানের ভিতরে অটোমেটিক পানি ঢুকে এবং এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, কোনো প্রয়োজনই নেই। অনেকে কটন বার দিয়ে কান খোঁচায়, কানের ময়লা পরিষ্কার করে, এটা কোনো প্রয়োজনই নেই, বরঞ্চ কানের ক্ষতি হতে পারে, এভাবে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। কানের ময়লা পরিষ্কার করার কোনো দরকার নেই, আমি তো করিই না, প্রয়োজনই পড়ে না আমার। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে রোগের কারণে অনেকের কানের মধ্যে অধিক পরিমাণ ময়লা জমে, তখন তাদেরকে আবার নাক কান গলা ডাক্তারের কাছে যে কান পরিষ্কার করতে হবে, ওটা আলাদা বিষয়, ওটা নিজে করা উচিত না, ওটা রোগের কারণে হচ্ছে। বা নর্মালি সুস্থ মানুষের নাক কান খুঁচায় কান পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই, কারণ কানের ময়লা অটোমেটিক পরিষ্কার হয়ে যায় এটা। তো কানের ময়লাটা যেটা আছে সেই ময়লার চারিদিকে কিছু মোম জাতীয় পদার্থ জমে, এগুলোকে সিরুমেন বলে, সিরুমেন। এই মোম জাতীয় পদার্থ, তৈলাক্ত পদার্থ থাকার কারণে কানের ময়লাগুলো সরাসরি বিক্রিয়া করে পচাইতে পারে না। নর্মালি দেখো তোমার স্কিনের উপর তুমি যদি ময়লা রেখে দাও তাহলে কয়েক দিনের মধ্যে সেই ময়লা পইচা তোমার স্কিন কি করে দিবে, পচাই দিবে, তোমার স্কিনের ক্ষয় করবে। কানের ভিতরে তো ময়লা আছে বছর পর বছর, কোনো ক্ষতি হচ্ছে না কেন? এই সিরুমেনের কারণে। কিসের কারণে? এই সিরুমেনের কারণে। সিরুমেন থাকার কারণে কানের ভিতরে ময়লা কি হচ্ছে না, তোমার কোনো ক্ষতি করতেছে না। লাস্ট নট ফর দ্য লিস্ট সেটা হচ্ছে মলত্যাগ এবং বমি। দেখো ভাইয়া, এই মলত্যাগ এবং বমির মাধ্যমে তুমি কি করতে পারতেছো, দেহের ক্ষতিকর উপাদান বের করে দিতে পারতেছো। বমি মলত্যাগের মাধ্যমে ক্ষতিকর দেহ থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। আর এগুলাকে প্রথম প্রত্যেক স্তরে কেন রাখছি কেউ বলতে পারবা? এনি আইডিয়া কেন এগুলোকে আমরা প্রথম প্রত্যেক স্তরের মধ্যে রাখছি? বলো, মাথা খারাপ উত্তর দাও। কেন এরা প্রথম প্রত্যেক স্তরের মধ্যে পড়ছে? কারণ ভাই একটা জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করার পরে সেটা যে দিক থেকে প্রবেশ করুক সবসময় যে স্কিন দিয়ে প্রবেশ করতে হবে এমন না, সবার আগে এদের বিরুদ্ধে কি করতে হয়, ফাইট করতে হয় জীবাণুকে। অর্থাৎ জীবাণু কোষের মধ্যে, দেহের মধ্যে প্রবেশ করার পরে সবার আগে এই কয়টা জিনিসের কি হয়, সম্মুখীন হয়। অর্থাৎ একটা জীবাণু মানব দেহে সব থেকে বেশি, সব থেকে বেশি একটা একটা দেহের জীবাণু সব থেকে সবার প্রথমে যে জিনিসের সম্মুখীন হয় সেটাকেই বলা হয় হচ্ছে, সেই উপাদানগুলোকে বলা হয় প্রথম প্রতিরক্ষা স্তর। কি বলা হয়? প্রথম প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে এই উপাদানগুলো, এই নামগুলো জানতে হবে এবং এগুলো সৃজনশীলে আসে, সৃজনশীলে আসলে তখন লিখতে হয় প্রথম প্রতিরক্ষা স্তরে কে কে আছে। অর্থাৎ জীবাণু যদি আসে, আমি তোমাদের দেখাই কেমনে হচ্ছে ব্যাপারটা। একটা জীবাণুকে সবার প্রথমে কার বিরুদ্ধে কাজ করতে হবে? ত্বক, ঢুকতে গেলে কি বিরুদ্ধে কাজ করতে হবে? ত্বক দিয়ে কাজ করতে হবে। এই সময় দেখো স্কিন যদি কোনো কারণে কেটে যায় তখন বলে না সেই জায়গায় অ্যান্টিসেপটিক লাগাইতে, বলে কিনা? বলে। তারপরে যদি কোনো কারণে পুড়ে যায়, পুড়ে যাওয়া রোগীদেরকে কিন্তু খুব সাবধানে রাখতে হয়। কেন রাখতে হয়? কারণ যখন একটা স্কিন পুড়ে যায় তখন সেই জায়গা থেকে সহজেই কিন্তু ওই জায়গাটা ওপেন হয়ে যায় এবং জীবাণু সহজেই দেহের ভিতর ঢুকে রক্তের সাথে কি করতে পারে, মিশে যেতে পারে। ওকে, ত্বক ভেদ করে ফেললে তারপর ধরো আমি তুমি বলতে পারো যে ভাইয়া ঠিক আছে ত্বক তো আছে বুঝলাম, জীবাণু তো মুখ দিয়েও ঢুকতে পারে, মুখে তো কোনো কি নাই, ত্বক নাই, ঠোঁট খোলা থাকলে মুখ দিয়ে জীবাণু ঢুকে যেতে পারে না? পারে। তখন তুমি কি করবা? এই যে লালা, তো শুরুতেই কাকে পাচ্ছে তখন? জীবাণু, লালাকে পাচ্ছে। আর তারপর তুমি বললা ঠিক আছে ভাই লালা তো বুঝলাম, লালা যদি সবাইকে মারতে না পারে, লালা যদি সব জীবাণুকে মারতে না পারে, আমি যদি খাবার ঢুকঢুক করে গিলে খেয়ে ফেলি, তখন তখন এই যে হাইড্রোক্লিক অ্যাসিড, পাকস্থলী হাইড্রোক্লিক অ্যাসিড আছে, যদি কোনো জীবাণু বেঁচেও যায় পাকস্থলী হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে কি হবে, ফাইট করবে। এটা তো প্রথম প্রত্যেক মধ্যে পড়তেছে। তখন বলতে পারো হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের তো দেহের আরো কিছু ছিদ্র আছে, জনন ছিদ্র আছে, রেচন ছিদ্র আছে, ওখান থেকে তো জীবাণু ঢুকতে পারে। হ্যাঁ, ওইখানেও কি আছে, অ্যাসিড আছে। যেমন ধরো মহিলাদের জনন
বহির্জননাঙ্গে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যে ল্যাকটিক অ্যাসিড তৈরির কারণে মানে অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে ওইখানে অন্য কোনো জীবাণু জন্মাতে পারে না। ওকে, তাও তুমি বলতে পারো ঠিক আছে ভাইয়া সবই বুঝলাম, কান দিয়ে ঢুকতে পারে জীবাণু, তাহলে সেখানে কি আছে? কানে সিরুমেন। নাক দিয়ে ঢুকতে পারে, সেখানে কি আছে? সিলিয়া আর কি লোম। সারা দেহের মধ্যে আছে কি নরমাল ফ্লোরা, মলত্যাগ এবং বমি। তার মানে এই প্রত্যেকটা জিনিস হয়, চোখ দিয়েও ঢুকতে পারে, চোখের জন্য কি আছে? অস্ত্র, চোখ যে ভিজে ভিজে থাকে। তাহলে প্রত্যেকটা জিনিসই তোমাকে প্রাথমিকভাবে কোনো জীবাণু ঢুকলেই তাকে কি করে দিবে? বাধা দিবে। প্রাথমিকভাবে তাকে বাধা দিবে, এই জন্য তার নাম কি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবার ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি কাজ হয়ে যায়, তারপর আসবে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তারপর আসবে কি? সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তারপর কাজ করবে কে? সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে কে কে আছে সেটা চলো আমরা একটু দেখি। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে অন্য কালার ব্যবহার করি, চলো। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে আছে ফ্যাগোসাইট। তোমরা বইয়ের মধ্যে মিলাইতে পারবে না, বইয়ের প্রথম পেজের সাথে এগুলো মিলবে না। বইয়ের প্রথম পেজের মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস দেওয়া আছে, ওগুলো এখনই দরকার নাই, ওগুলো পরে, ওগুলো পরে পড়াবো। যেগুলো কাজের জিনিস সেগুলো দেখো, ওগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সিকিউর পার্টটাকে দেখো। প্রথমে আছে কি? ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট আবার দুই রকমের বলছিলাম। ফ্যাগোসাইট কারা? ফ্যাগোসাইট কারা? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এখানে কে কে আছে? মনোসাইট আর নিউট্রোফিল। মনোসাইট আর নিউট্রোফিল। মনোসাইট আর নিউট্রোফিল কারা? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। মনোসাইট আর নিউট্রোফিল কারা? শ্বেত রক্তকণিকা। তারা কি করে? তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে কি করে? ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণুকে ভক্ষণ করে। এই তারা ফ্যাগোসাইট নাম একসাথে। তারপরে কি আছে? তারপরে কি আছে দেখো তো, তিনি সহজাত মারণ কোষ না, এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল, সহজাত মারণ কোষ। ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণ কোষ, এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে এক ধরনের কি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা। তার মানে আরো একটা শ্বেত রক্তকণিকা চলে আসছে। কেন শ্বেত রক্তকণিকাকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার বা দেহের প্রতিরক্ষা বলা হয় তখন তো বুঝতেছো, তাই না? 3 নম্বরে কি আছে? প্রদাহ। 3 নম্বর আসলে প্রদাহ না দিয়ে প্রদাহকে একটু পরে দিলে ভালো হতো। প্রদাহ মানে কি? প্রদাহকে ইংলিশে বলা হয় ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন। কোন জায়গায় যদি জীবাণু আক্রমণ করে, সেই জায়গাটা প্রথমে গরম হয়ে যায়, আর সেই জায়গাটা প্রথমে ফুলে যায়, গরম হয়, লাল হয়, ব্যথা হয়। এই 4টা জিনিসকে একসাথে বলা হয় ইনফ্ল্যামেশন। এখনই পড়াই দিলাম কি কি হয়, ধারাবাহিকভাবে লেখা আছে মনে হয় বইয়ের মধ্যে। ফুলে যায়, ফুলে যায়, তারপরে গরম হয়, প্রথমে লাল হয়, প্রথমে লাল হয়, প্রথমে লাল হয়, তারপরে গরম হয়, প্রথমে লাল হয়, পরে সেই জায়গাটা গরম হয়, তারপর সেই জায়গাটা ফুলে যায়, তো লাস্টে দিয়ে ব্যথার প্রকাশ পায়, তাই না? লাস্টে দিয়ে কি প্রকাশ পায়? ব্যথা প্রকাশ পায়। এই সিরিয়ালটা মনে রাখো, লাগলে ভালো হবে। ব্যথার প্রকাশ পায়, এটাই ইনফ্ল্যামেশন। মনে রাখার টেকনিক কি? মশার কামড় মনে রাখার টেকনিক। মশা কামড়াইলে কি হয়? জায়গাটা লাল হয়ে যায়, দেখবা প্রথমে লাল হয়, লাল হওয়ার সাথে সাথে কি হয়ে যায়? জায়গাটা একটু টেম্পারেচার বড় হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, জায়গাটা ফুলে যায়, এবং লাস্টে ওই জায়গাটা কি হয়? ব্যথা হয়। এটাই হচ্ছে ইনফ্ল্যামেশন, জীবাণুর আক্রমণ এটা হয়। 4 নাম্বার কি দেওয়া আছে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট না ইন্টারফেরন? কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি সিস্টেম। নামের মধ্যে কমপ্লিমেন্ট লেখা। কমপ্লিমেন্ট লেখা মানে কি? এটা না হইলেও চলতো এরকম কিছু, বা তারপরেও আছে 20 রকমের প্রোটিন যেটা রক্তরসের মধ্যে থাকে, এগুলোকে প্লাজমা প্রোটিন বলে, কারণ রক্তরসের মধ্যে আছে যেটা প্লাজমা প্রোটিন। 20 রকমের প্লাজমা প্রোটিন আছে যেটা কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে কাজ করে। এরা জীবাণুকে সরাসরি না মেরে জীবাণুকে চিনাই দিতে হেল্প করে যে এখানে একটা জীবাণু আছে। জীবাণু চারিদিকে লেগে থেকে
শ্বেতরক্তকণিকাকে চিনাই দেয় যে এখানে আসো, এখানে এসে দেখে কি করো, মারো। আর অনেক কাজ আছে কমপ্লিমেন্টের। 5 নম্বরে আছে হচ্ছে ইন্টারফেরন। 5 নম্বর আছে কি ইন্টারফেরন। ইন্টারফেরন এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এটা কাকে মারে, ভাইরাসকে মারে এবং ক্যান্সারকে মারে। আর 6 নম্বরে কি আছে, জ্বর। লাস্টে আছে কি জ্বর। যে জ্বর হওয়ার মাধ্যমে বোঝা যায় যে দেহের ভিতরে মারামারি কি হইতেছে, ভালোই হইতেছে এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি করবে, ফেল করবে। এই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর 6টা উপাদান। এগুলো এটা নিয়ে সৃজনশীল পরীক্ষায় আসে, সৃজনশীল প্রশ্ন আসে। এবার আসে তৃতীয় প্রতিরক্ষা স্তর, থার্ড লাইন অফ ডিফেন্স। এখানে খুব বেশি কিছু আছে না মনে হয়, পয়েন্ট নাই তাই না? থার্ড লাইনের মধ্যে একটা জিনিসের জেনে রাখুন নাম, সেটার নাম কি, লিম্ফোসাইট। যে লিম্ফোসাইট 2 রকমের হয়, অ্যাকচুয়ালি লিম্ফোসাইট 3 রকমের, এর মধ্যে একটা তো এখানে এনকেতে চলে গেছে। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে কি টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট যেটা কিনা অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইট এরাও জীবনের বিরুদ্ধে দান করে। হ্যাঁ, স্মৃতিকোষ এখন যাওয়ার দরকার নাই, এখানে কমনলি একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্মৃতিকোষ। স্মৃতিকোষ উপরে খেতে থাকে। স্মৃতিকোষটা খুব ইন্টারেস্টিং জিনিস। স্মৃতিকোষ, স্মৃতিকোষ বা মেমোরি কোষ, এটা তোমাদের পরে পড়াবো। মেমোরি কোষটা কি, একবার একটা বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করার ফলে তোমার দেহে একটা রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং কেমনে অ্যান্টিবডিটা তৈরি করা হলো এটা মেমোরি কোষের মধ্যে সেভ করে রাখা হয়। মেমোরি কোষের মধ্যে সেভ করে রেখে দেওয়া হয়, যাতে করে পরে যদি জীবাণুটা আবার কোনোদিন আসে, তখন যাতে সাথে সাথে ওই জীবাণুটা আসার সাথে সাথে কি করা যায়, ওই জীবাণুর বিরুদ্ধে মারামারি করা যায়। এটা হচ্ছে স্মৃতিকোষের কাজ। তাহলে এই যে উপাদানগুলো আমাদের ভালো করে জানতে হবে, কোন প্রতিরক্ষা স্তরের মধ্যে কোন কোন উপাদান আছে, এটা আমাদের ভালো করে কি নিতে হবে, জেনে নিতে হবে। ওকে, এবার আসো মেন বই। এবার মেন বই থেকে তোমাদের কিছু জিনিস দেখাই। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যান্টিবডির গঠন। এটা পারলে আসলে এই চ্যাপ্টারে কিছু লাগে না, আরেক বই মেন বই দেখাই দিলে এগুলো হয়ে যায় আসলে। দেখো, তোমাদের অনেকের সাথে বইয়ের মধ্যে মিলতে পারে, নাও মিলতে পারে, কোনো সমস্যা নেই, জিনিস এইগুলাই। দেখো, ইমিউনিটি বা ইমিউনোলজি প্রথম পেজে গেলেই পাবা। আগের এডিশন বা বর্তমান এডিশন একই জিনিস মোটামুটি, একটু এদিক সেদিক থাকতে পারে। দেখো, অনাক্রম্যতা বিজ্ঞান, অনাক্রম্য, আক্রমণ করতে পারবে না এরকম কিছু, অনাক্রম্য, আক্রমণ, অনা মানে আক্রমণ করতে পারে না, বা ইমিউনিটি। জীববিজ্ঞানটি বিশেষ শাখা যেখানে মানব দেহকে কিভাবে বহিস্থ রোগ জীবাণু বা প্যাথোজেনের বিরুদ্ধে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, এগুলো নিয়ে আলোচনা করে। প্যাথোজেন মানে কি, প্যাথোজেন মানে বাইরে থেকে আসা কোনো জীবাণু, ঠিক আছে। বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের রোগ আক্রমণ থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এরকম জ্ঞানকে বলা হয় অনাক্রম্যতা বিজ্ঞান বা ইমিউনিটি। বাট এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা এটাই, সেটা কি, প্যাথোজেন। বাইরে থেকে আসা জীবাণুকে কি বলা হয়, প্যাথোজেন বলা হয়। ওকে, তারপরে দেখো ইমিউনিটি সংক্রান্ত অঙ্গ কোনগুলা, যে সকল অঙ্গ অনাক্রম্যতা ব্যবস্থার সাথে কানেক্টেড, অর্থাৎ যে সকল অঙ্গ আমাদের দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে। আরো সহজ ভাষায় বললে, যে সকল অঙ্গ থেকে লিম্ফোসাইট তৈরি হইতে পারে, কি তৈরি হইতে পারে, লিম্ফোসাইট এবং শ্বেত রক্তকণিকা তৈরি হইতে পারে, শুধু লিম্ফোসাইট না, শ্বেত রক্তকণিকা তৈরি হইতে পারে। এই অঙ্গগুলাকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। কি বলা হয়, লিম্ফয়েড অঙ্গ। কারণ এগুলো থেকে কি তৈরি হইতে পারে, লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা তৈরি হইতে পারে এবং সঞ্চয় করতে পারে। তাহলে অনাক্রম্যতার সাথে সংশ্লিষ্ট অঙ্গকেই বলা হয় লিম্ফয়েড অঙ্গ। কেন বলতেছে, এই অঙ্গগুলা বিশেষ কিছু শ্বেত রক্তকণিকা এবং বিশেষ করে কোন শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট তৈরি করতে পারে এবং জমা রাখতে পারে। তৈরি করতে পারলে বা জমা রাখতে পারলে দুটাই। তাহলে কি অঙ্গ বলবো আমরা ওইটাকে, লিম্ফয়েড অঙ্গ বলবো। তোমাদের কি মনে আছে রক্ত অধ্যায়ে পড়ানো হয়েছিল লসিকা, লসিকা শব্দ অর্থ ছিল লিম্ফ,
আর লিম্ফের মধ্যে 5টা লসিকা তন্ত্র ছিল, মনে আছে? 5টা লসিকা তন্ত্র ছিল, মনে করে দেখো। লিম্ফ নোড গুটি 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 থাকে বগলে, ঘাড়ের নিচে, গলার নিচে, কুচকিতে কিছু গুটি গুটি ছিল। দেহের মধ্যে 400 থেকে 700টা লিম্ফ নোড থাকে, পড়ছিলাম আমরা। এগুলো লিম্ফয়েড অঙ্গ। তারপর মনে আছে টনসিল পড়ছিলাম আমরা, 5টা লিম্ফ গ্ল্যান্ড পড়ছিলাম আমরা, 5টা লসিকা গ্রন্থি পড়ছিলাম। এর মধ্যে ছিল লিম্ফ নোড গুটি গুটি, ছিল টনসিল। তারপর কি ছিল? প্লিহা, মনে আছে? প্লিহা, স্প্লেন, পিলা, ওটাও এখানে আছে। তারপরে ছিল অস্থিমজ্জা, এটাও এখানে আছে। অস্থিমজ্জা থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। আর এটা কি ছিল? থাইমাস, এই যে এই জায়গায় থাইমাস গ্ল্যান্ড, সবগুলো এখানে আছে। এগুলো লিম্ফয়েড অর্গানও বলা হয় এদেরকে, কারণ তারা সরাসরি লিম্ফোসাইট তৈরি করা বা লিম্ফোসাইটকে ম্যাচিউর করার কাজে বা সঞ্চয় করার কাজে ব্যবহার হয়েছিল। এগুলো এখানে আছে, এগুলোকে লিম্ফয়েড অঙ্গ বলা হয়। লিম্ফয়েড অঙ্গ, তাহলে এখানে এই কথাটা গুরুত্বপূর্ণ। লিম্ফয়েড অঙ্গ কোনটি? এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ নয়? নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ? এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, তো তোমাদের এখানে অনেকগুলো লিম্ফয়েড অঙ্গের কথা বলছে। প্রথমগুলো সহজ, পরেরগুলো আবার একটু কঠিন। হ্যাঁ, পরেরগুলো একটু কঠিন। তো আমি সহজ ভাষায় একটু একটু করে দাগাই দিই, এগুলো আগেই ছিল, এগুলো নিয়ে এত বেশি পেঁচানোর কিছু নাই, সহজ করে দিচ্ছি। থাইমাস আমাদের শ্বাসনালীর পেছনে অবস্থান করে, যেখান থেকে টি কোষ উৎপাদন হতে পারে। এটা আমরা আগেই পড়ে আসি রক্ত অধ্যায়ে, এই জায়গায়। এটা কিন্তু সবসময় থাকে না, থাইমাস গ্রন্থি সবসময় থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কিন্তু থাইমাস গ্রন্থি কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তারপরে অ্যাডিনয়েড, নাসিকানালীর পেছনে অবস্থিত দুটি গ্রন্থি। অ্যাপেন্ডিক্স, এটাও কিন্তু লিম্ফয়েড অঙ্গ। এখানেও কিন্তু অনেক কি, অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে। অনেকে বলে অ্যাপেন্ডিক্সের কোনো গুরুত্ব নেই, আছে। তারপর রক্তনালিকা সমূহ, এটা দরকার নাই। অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা থেকে কিন্তু অনেক রক্তকণিকা তৈরি হয়, তার মধ্যে কিন্তু শ্বেত রক্তকণিকাও আছে। সেটাও কি একটা লিম্ফয়েড অঙ্গ। লাল অস্থিমজ্জা কি অঙ্গ? লিম্ফয়েড অঙ্গ। ঠিক আছে। তারপরে প্লিহা, এটা তো আমরা আগেই দেখছি, প্লিহা বা পিলা, এটাকে ইমিউনোলজিক্যাল ফিল্টার বলে, কারণ আমরা পড়ছিলাম রক্তের প্রধান ছাঁকুনিকে প্লিহা, মনে আছে? রক্তের সব প্রধান ছাঁকুনিকে প্লিহা, এবং এটা সব থেকে বড় লসিকা গ্রন্থি। এখানে টি কোষ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, ন্যাচারাল কিলার কোষ, এগুলো থাকে। তারপর টনসিল, মনে আছে? আমাদের গলার ভিতর টনসিল পাওয়া যায়, লিঙ্গুয়াল টনসিল, ফ্যারেঞ্জিয়াল টনসিল, প্যালাটাইন টনসিল, এই টনসিল গুলো এখানে আছে। লসিকা গ্রন্থি তো আছেই, সেগুলো তো আর কি বলবো। লসিকা নালীও এখানে আছে, এবং পিয়ার প্যাচ। পিয়ার প্যাচ নিয়ে বললে অনেক কিছুই বলা যায়, আবার সংক্ষিপ্ত করে বললে ক্ষুদ্রান্তে বিদ্যমান বিশেষ ধরনের লসিকা টিস্যু, এগুলোর নাম হচ্ছে পিয়ার প্যাচ। এই থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসছিল, নিচের কোনটি লসিকা তন্ত্রে অন্তর্ভুক্ত, বা পেয়ার প্যাচ কোথায় পাওয়া যায় ক্ষুদ্রান্তে, এর একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তাহলে এইগুলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গের মধ্যে পড়ে। এখান থেকে এইটুকু জানো, এগুলো এমসিকিউতে আসে। এগুলো নিয়ে এত মাথা ঘামায়া এত বেশি ডিটেলসেরও কিছু প্রয়োজন নেই। পড়লে এগুলো থেকে প্রত্যেকটা, এখানে 10টা পয়েন্ট থেকে 10 রকমের কথা বলা সম্ভব, অনেক ডিটেলস আলোচনা করা সম্ভব, বাট এখন আমাদের এগুলো প্রয়োজন নেই। সামনে পরীক্ষার জন্য আমাদের জাস্ট এগুলো জানলেই চলবে। এগুলো লিম্ফয়েড অঙ্গ কোথায় কোথায় পাওয়া যায়, কি কাজ করে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এবার দেখো কোষগুলো নিয়ে বলছে। লিম্ফোসাইট, লিম্ফোসাইট 3 রকমের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, এগুলো পরে আবার আসবে, যেন আমি এখানে আর ঢুকতে যাচ্ছি না আপাতত। তারপরে দেখো এই যে ফ্যাগোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, হ্যাঁ, এগুলো আবার আসবে সামনে, এই জন্য আমি এগুলোর মধ্যে ঢুকতে যাচ্ছি না আপাতত, এগুলো পরে আবার আসবে। একটু দাগাও, এখানে 4 নম্বর মাস্ট কোষটা দাগো, এটা পরে আসবে না। ত্বক, নাক, জিহ্বা, ফুসফুস, অন্ত্রের আবরণে মাস্ট কোষ থাকে, এগুলো অ্যালার্জির জন্য দায়ী। অ্যালার্জির জন্য দায়ী কোন কোষ? মাস্ট কোষ। কোথায় কোথায় থাকে, এটা পরে আর আসবে না। অনুচক্রিকাও আমাদের কিন্তু জীবাণুর বিরুদ্ধে কাজ করে, মনে আছে? রক্ত অধ্যায়ে পড়ছিলাম। অনুচক্রিকাও কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণুকে কিন্তু মারতে পারে। ঠিক আছে। অনুচক্রিকা প্রোটিন এবং ফসফোলিপিড থাকে, এরা দেহের প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে এবং রক্ত জমাট বাড়াইতে হেল্প করে। ঠিক আছে, এবং পাশাপাশি এরা ফ্যাগোসাইটোসিসও করতে পারে। এদের পক্ষেও ফ্যাগোসাইটোসিস অল্প পরিমাণে করা সম্ভব। এবং একটা কথা লিখছে দেখো, এরা কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ, ইনফ্লেমেটরি মিডিয়েটর। ওই যে ইনফ্লেমেশন দেখছিলাম না আমরা, ইনফ্লেমেশনকে সে কন্ট্রোল করতে পারে। একটু দেখলাম ইনফ্লেমেশন বা প্রদাহ 4টা ধাপ, কারণ এখানে ফসফোলিপিড আছে, ফসফোলিপিড এবং প্রোটিনের দ্বারা এরা প্রদাহকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এগুলো কিছু দরকার নাই। ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ, এটা পরে আবার আসবে না, এখন আমরা লিখে ফেলবো একটু। এদের বিভিন্ন অংশে থাকে, ত্বক ও মিউকাস পর্দার ডেনড্রাইটিক কোষকে বলে ল্যাঙ্গারেন্স কোষ। থাইমাস গ্রন্থির ডেনড্রাইটিক কোষকে বলা হবে
ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ। ফুসফুস, যকৃৎ এবং হৃৎপিণ্ডে ডেনড্রাইটিক কোষকে বলে ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। ঠিক আছে, এর কাজ কি, দেহে যখন রোগ দ্বারা আক্রান্ত হয় তখন এই কোষ এক ধরনের সতর্ক পাঠায় যেটা অনাক্রমতা সাড়া প্রদান করে। মানে কি, ডেনড্রাইটিক কোষগুলা এইসব জায়গায় থাকে এবং এক একটা জায়গায় ডেনড্রাইটিক কোষের এক এক রকমের নাম। তারপরে একটু পরে আমরা দেখবো মনোসাইট নামক যে শ্বেত রক্তকণিকাটা আছে, এরা যখন টিস্যুতে চলে আসে তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। এক একটা জায়গায় ম্যাক্রোফেজের এক এক রকম। তোমাদের একটু মনে আছে যকৃতের ম্যাক্রোফেজকে যে কাফার কোষ বলে, এটা কি মনে আছে তোমাদের? পড়াইছিলাম কিন্তু। তেমনি ডেনড্রাইটিক কোষগুলোর কাজ কি অ্যাকচুয়ালি, কোন জায়গায় মানে এই জায়গাগুলোতে এক একটা জায়গায় ডেনড্রাইটিক কোষের এক এক রকমের নাম, ওই জায়গায় যদি জীবাণুর অ্যাটাক হয় তো এই ডেনড্রাইটিক কোষগুলো কি করে, এক ধরনের অ্যালার্ম পাঠায়, এক ধরনের অ্যালার্ম বাজায় বা একটা সংকেত পাঠায়। এই সংকেতগুলো কাকে পাঠায়? মনোসাইট আর নিউট্রোফিলকে পাঠায়। কি করার জন্য? তারা এসে যাতে জীবাণুকে কি করতে পারে, মারতে পারে। এটা ফায়ার অ্যালার্মের মতো। কিসের মতো? ফায়ার অ্যালার্মের মতো। আচ্ছা, টি কোষ বি কোষ এখন আমরা যাবো না। আচ্ছা, এবার আসো নন স্পেসিফিক আর স্পেসিফিক এর বর্ণনা এখানে দিছে, তোমরা নিজেরা বললেই পারবা, এখানে তেমন কিছু নাই। এই দেখো, এই লাইনটা একটু ভালো করে পড়বা, এই বক্সটা ভালো করে পড়বা। প্রথম প্রতিক্রিয়া হচ্ছে নন স্পেসিফিক রাসায়নিক, গাঠনিক, বাহ্যিক প্রতিবন্ধক। দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে নন স্পেসিফিক অন্তঃস্থ কোষীয় এবং রাসায়নিক। এটা যদি ভেদ হয়ে যায় তাহলে তৃতীয় প্রতিক্রিয়া স্তর, এটাকে বলা হয় ইমিউন রেসপন্স বা ইমিউন সারা। এখানে আছে শুধুমাত্র লিম্ফোসাইট। এটা যারা পাবো তাই পারবো এরকম বিশ্বাসী না। এবং এটা কি স্পেসিফিক না নন স্পেসিফিক? স্পেসিফিক। আসো প্রথম প্রতিক্রিয়া স্তর, প্রথমে আসি। এই একই কথা কিন্তু বারবার আসবে, আমি খালি বইয়ে দাগাই দিচ্ছি। দেখো, প্রথম প্রতিক্রিয়া স্তরের মধ্যে সবার প্রথমে কি আছে? ত্বক। ত্বক 4 ভাবে কাজ করে। কয় ভাবে কাজ করে? 4 ভাবে প্রতিরক্ষা দেয়। এটা এমসিকিউতে আসে, সৃজনশীলেও আসে। কি কি? ত্বক গাঠনিকভাবে কেরাটিনময়, কেরাটিন দিয়ে ত্বক তৈরি, চুল দিয়ে তৈরি, এটা দিয়ে কি তৈরি? ত্বক তৈরি। বায়ুরোধী, বাতাস ঢুকতে পায় না। জলাভেদ্য, মানে কি, পানিও ঢুকতে পায় না। এবং অধিকাংশ পদার্থের ভিতরে সে কি? অবেদ্য, মানে কোনো কিছু তার ভিতরে ঢুকতে পারে না। 2 নম্বর কেমন হচ্ছে? সবসময় প্রতিস্থাপিত হচ্ছে, মানে কি, ত্বকের কোষগুলো সবসময় কি হয়ে যাচ্ছে? মারা যে নতুন করে তৈরি হচ্ছে, যার ফলে কি একটা জীবন অ্যাটাক করলে সে বেশিক্ষণ সুবিধা করতে পারে না। কারণ যখন কোষটা মারা যায়, কোষ মারা গেলে কি জীবনও থাকতে পারবে? থাকতে পারবে না। কোষের সাথে তো জীবনটা রিপ্লেস হয়ে যাবে। অ্যাসিডিক পিএইচ, ত্বকের পিএইচ কিন্তু অ্যাসিডিক 5.5 6.5 এরকমের মধ্যে থাকে। অ্যাসিডিক পিএইচে জীবনও বেশিক্ষণ বাঁচতে পারে না। ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। আমাদের যে ঘাম গ্রন্থি আছে, এই ঘাম জীবাণুকে আটকায় দেয়। ঘামের যে সল্ট থাকে এটা জীবাণুকে মেরে ফেলে। এবং শ্বেত গ্রন্থি, শ্বেত মানে কি? শ্বেত গ্রন্থি মানে আসলে কি? অ্যাকচুয়ালি ওই যে তৈলাক্ত কিছু পদার্থ আছে না, দেখবা আমাদের অনেকের স্কিন কিন্তু অনেক অয়েলি হয়, হয় না? এটাকে অয়েলি স্কিন বলে। ওই অয়েলটা তৈরি হওয়ার জন্য একটা গ্রন্থি কাজ করে। তাহলে এমনি এমনি কই থেকে আসবে এগুলো? তেল কি এমনি এমনি আসবে? তা তো না, একটা গ্রন্থি থাকবে যেখান থেকে তো এটা নিশ্চিত হবে। কোষ থেকে যখন কোনো কিছু নিশ্চিত হয় তখন এটাকে গ্রন্থি বলে। কোষ থেকে তো বের হচ্ছে। তাহলে এই তেল, এই যে ঘাম, এগুলো জীবাণুকে কি করে দেয়? মেরে দেয়। জীবাণুকে বেশিক্ষণ সুবিধা করতে দেয় না। তাহলে 4টা কারণ। কি কি কারণ? কেরাটিনময়, যে কোনো কিছুর বিরুদ্ধে বা অবেদ্য, সবসময় প্রতিস্থাপিত হচ্ছে। তারপর আর কি বললাম? ঘাম গ্রন্থি আর শ্বেত গ্রন্থি এবং অ্যাসিডিক পিএইচ। এই সকল কারণে ত্বক একটা ভালো প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে। তাহলে 4 ভাবে। তারপর আছে লোম। লোম, নাকের ভিতরে লোম ধুলাবালি আটকে দেয়, শেষ। সিলিয়া, শ্বসনতন্ত্রের মিউকাস ঝিল্লিতে যে সিলিয়া থাকে, এই সিলিয়া অনেক ছোট হয় এবং বহির্মুখে আন্দোলন হয়, মানে বাইরের দিকে আন্দোলন করে, বাইরের দিকে একটা ধাক্কা দেয়। যার ফলে কি, যদি কোনো ধুলাবালি আমাদের শ্বাসনালীতে চলেও যায়, সিলিয়া লোমগুলো বাইরের দিকে কি করবে? এগুলাকে ধাক্কা দিবে। তার ফলে কফের সাথে মিশে এগুলো বাইরের দিকে বের হয়ে আসবে। মানে কোন দিকে? নাক দিয়ে, মুখ দিয়ে কি হয়ে আসবে? বের হয়ে আসবে। ঠিক আছে। বহিরাগত কণা, অণুজীব, ঝিল্লির আঠালো মিউকাস আটকে দলা পাকিয়ে হাঁচি কাশি থুতু হিসাবে বাইরে বের হয়ে আসে, অথবা পাকস্থলীতে পৌঁছে যায়, ওখান থেকে বের হয়ে যায়, যে কোনো একটা হয়। অশ্রু বা লালা, অশ্রু ও লালার যে লাইসোজোম এনজাইম রয়েছে তা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। লালা মুখ গহ্বরে শুকিয়ে পিচ্ছিল রাখে এবং শুকায় যেতে দেয় না। গহ্বর প্রাচীর যেন শুকিয়ে ফেটে না যায়, সেগুলো কাজ করে। এগুলো আমরা পড়লেই পারবো। চোখে বারবার ভিজিয়ে দিয়ে অশ্রু বহিরাগত কণা বিরুদ্ধে রক্ষা করে। চোখ। সিরুমেন, বহিকর্ণের কর্ণকুহর নামক অংশে, মানে কানের প্রথম দিকে, এটা তোমাদের পড়াইছি, কানের মধ্যে হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে সিরুমেন বলে। কানের পর্দায় যেন ময়লা জীবাণু আক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে, এই জন্য
খৈলে পরিণত হয়, সিরুমের ময়লা কাটকায় দেয়, এটাকে কানের খৈল বলে। প্রোসিগনালিক অ্যাসিড তোমায় আগেই বলে দিছি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা প্রোটিওলাইটিক হিসেবে কাজ করে, জীবাণুটাকে মেরে দেয়। জননচনতন্ত্রের অ্যাসিড, এর একই অবস্থা। মাইক্রোবায়োম, এই যে নরমাল ফ্লোরা যেটার কথা বলছিলাম, এদের বিভিন্ন স্থানে বসবাসকারী বন্ধু অণুজীব, নরমাল ফ্লোরা যেটাকে বলছিলাম, রোগ সৃষ্টিকারী অণুজীবদের সাথে পুষ্টির জন্য প্রতিযোগিতা করে এবং এতে করে অনেক রোগ সৃষ্টিকারী অণুজীব ব্যাহত হয়। অর্থাৎ অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে যারা থাকার কারণে অনেক অপকারী ব্যাকটেরিয়া এসে কি করতে পারে না, স্থান নিতে পারে না, মলত্যাগ এবং বমি। এই হচ্ছে প্রথম প্রত্যেক স্তরের উপাদানগুলো, এক ধাপে বর্ণনা করছে। দ্বিতীয় প্রত্যেক স্তরে এখন আমরা ঢুকবো না, দ্বিতীয় প্রত্যেক স্তরে কে কে আছে, 6টা উপাদান আছে, এগুলো বর্ণনা লিখে দিছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো, খুবই এলোমেলো চ্যাপ্টার এটা। তৃতীয় প্রত্যেক স্তরে বর্ণনা লিখে দিছে, এগুলো আমরা পরে পড়বো। আমরা এখানে চলে যাব আবার প্রথম প্রত্যেক স্তর, মানে কেমন না ব্যাপারটা, প্রথম প্রত্যেক স্তর, দ্বিতীয় প্রত্যেক স্তর, তৃতীয় প্রত্যেক স্তর আলোচনা করছে, করে আবার লাভ দিয়ে কই চলে গেছে, প্রথম প্রত্যেক স্তরে চলে গেছে, এখানে আবার আসবো। এইটাই শুনছিলে আসে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা কার ভূমিকা, কার ভূমিকা, ত্বকের ভূমিকা, লিখে রাখো এটা সিকিউর এর জন্য, সাপ্লিমেন্ট গা কই শুনছিলেন জন্য, সেই কথা এখন আবার আসবে। আসো, ত্বক থেকে এখানে অনেক কিছু দিয়ে চলে যাবে, আমরা এখান থেকে আসি, এখান থেকে শুরু করি। প্রথম স্তর, ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। ত্বকের অনেকগুলো স্তর থাকে, এর মধ্যে বাইরের যে স্তরটা মাইকগুলো অফ করে দেন, এপিডার্মিস, এই চিত্র লাগবে না, বাই দ্য ওয়ে, এখান থেকে লোম বের হয়, দরকার নাই। তারপর আছে ডার্মিস, আর তার নিচে আছে হাইপোডার্মিস। হাইপো মানে নিচে, অ্যাপি মানে, দেখো মেইনলি ত্বকের স্তর হচ্ছে ডার্মিস, ডার্ম মানেই ত্বক, ডার্ম মানে কি ত্বক, কথাটা বারবার বলছি, বাইরে বলে অ্যাপিডার্ম আর নিচে বলে হাইপোডার্ম। ঠিক আছে, এখানে কি গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি আছে, এখানে সিবিসিএস গ্রন্থি আছে, সিবিসিএস গ্ল্যান্ড, এখান থেকে ঘাম বের হয়, তৈলাক্ত পদার্থ বের হয়, অনেক কিছু বের হয়, যেগুলা আলটিমেটলি কি করে, জীবনের বিরুদ্ধে হেল্প করে। তো এই ত্বকের বাইরের স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস। এই স্তরটি হর্নি স্তর, যা মৃত কোষ বা চাপা কোষ দ্বারা গঠিত এবং স্ট্র্যাটাম কর্নিয়াম নামক পরিচিত। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের বাইরের স্তরটার নাম কি, স্ট্র্যাটাম কর্নিয়াম। এটা অনেক মৃত কোষ, চাপা কোষ দিয়ে তৈরি, অনেক কোষ মারা যে স্তরভূত হয়ে যায়। এর ফলে লাভটা কি বলতো, স্তরভূত হয়ে থাকে, বা একটা সময় আস্তে আস্তে কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, মানে ত্বকের কোষ মারা যায়, মারা যায় আবার জড়ো হয়, একটা চাপা একটা স্তর তৈরি করে, চাপা স্তর তৈরি হয়ে এই স্তরটা আস্তে আস্তে আবার কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, এই যে স্তরটার নাম স্ট্র্যাটাম কর্নিয়াম, এটা পরীক্ষা আসে। এটি জীবাণু বিরোধী স্তর এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কেন হইলো বলতো ব্যাপারটা, কি বললাম, ত্বকের বাইরের স্তরটা মৃত এবং চাপা কোষ দিয়ে তৈরি। চাপা মানে কি, অনেকগুলা মৃত কোষ এক জায়গায় চেপে আছে। মৃত কোষ থেকে লাভ কি বলো, তোমরা জানো যে ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় বলো, ভাইরাসকে জীবিত হইতে কোন মাধ্যমের প্রয়োজন হয়, একটা জীবিত মাধ্যম প্রয়োজন হয়। ভাইরাসকে জীবিত কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে, পারে না। এখন তোমার স্কিনের বাইরের কোষগুলো মৃত, এখানে কি ভাইরাস সুবিধা করতে পারবে, ভাইরাস কোনো সুবিধা করতে পারবে না, মিন ব্যাকটেরিয়া এসে সুবিধা করতে পারবে না। এটা হচ্ছে লাভ, স্ট্র্যাটাম কর্নিয়াম। কতগুলো ভাইরাসের এমন কোন রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত ত্বকের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে। তার মানে এটা একটা ভৌত প্রতিবন্ধক, ভৌত মানে একটা বাহ্যিক তলীয়। বেশ কিছু ভাইরাস ছাড়া এমন কোন জীবাণু নাই যার পক্ষে ত্বক ভেদ করা সম্ভব, কিন্তু কয়েকটা ভাইরাস ত্বক ভেদ করে ফেলতে পারে। ওকে, মানব ত্বকে অক্ষতিকর ব্যাকটেরিয়া সব সময় থাকে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে বাঁচতে পারে না। ওই যে নরমাল ফ্লোরার কথা বলতেছেন, কারণ ত্বকের শ্বেত বা সিবিসিয়াস ও ঘাম গ্রন্থি থাকে, যথাক্রমে তেল বা শ্বেত ও ঘাম খরিত হয়, তা ত্বককে অ্যাসিডিক করে তোলে। এমন পরিবেশে জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। বুঝছি কথাগুলা? অন্যদিকে হ্যাঁ, এটা একটু আগে এখানে কোনো সমস্যা নাই, 3 থেকে 5 ভাগে ভাগে লিখছে। তারপরে ত্বকে মেলানিন থাকে, যা অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এটা লেখা নাই এখানে বললে, মানে ত্বকের যে মেলানিন থাকে এটাও হেল্প করে, মেলানিনের কারণে স্কিন কি হয়, কালো হয়। ঠিক আছে, ত্বকের যেসব অক্ষতিকর উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো যে অ্যাসিড ও বিপাকীয় বর্জ্য ত্যাগ করে, সেগুলো ত্বকের উপর ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে। ঘাম ও শ্বেতগ্রন্থির খাওয়ানো জীবাণুনাশক পদার্থ থাকে, যেমন ডার্মিসাইডিন নামের একটা উপাদান আছে যেটা যেটা কি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এসব পদার্থ থাকে মানুষের ত্বক
রোগ জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে। মানুষের দেহগাত্রে স্বাভাবিকভাবে বসবাসরত ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের সংক্রমণের আশঙ্কা থেকে দেহকে রক্ষা করে। যেমন জড়িতে যেটা বলতেছিলাম, যে ব্যাকটেরিয়া বাস করে তার ল্যাকটিক অ্যাসিড গ্রহণ করে পিএইচ এর মাত্রা কমিয়ে দেয়। কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এইসব ব্যাকটেরিয়া মারা যেতে পারে, ফলে জড়িতে পিএইচ বেড়ে যায়। এই সুযোগে সেখানে ক্যান্ডিডিয়া নামক কিছু ব্যাকটেরিয়া জন্মে ক্ষত তৈরি করতে পারে, যার ফলে প্রস্রাবে ইনফেকশন তৈরি হয়। মহিলাদের ক্ষেত্রে পেশাবে ইনফেকশন এটা খুব কমন রোগ, তাই না? বিশেষ করে বাইরের ওয়াশরুম ইউজ করলে, হাসপাতালে ওয়াশরুম ইউজ করলে মহিলাদের যে রোগটা খুব কমনলি হয় হাসপাতালে ওয়াশরুম ইউজ করলে, সেটা হচ্ছে প্রস্রাব ইনফেকশন। কেন হয়? কারণ মহিলাদের যে বেচন যে নালী, এটার দৈর্ঘ্য অনেক ছোট থাকে এবং সহজে এখানে অন্যান্য জীবাণু সে কি করতে পারে, অ্যাটাক করতে পারে। আরেকটা কারণ হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় স্বাভাবিকভাবে রোগাগ্রস্ত মহিলা, সেই মহিলাকে অবশ্যই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তাই না? অ্যান্টিবায়োটিক দেওয়া হলে কি করে জানো? অ্যান্টিবায়োটিক দেওয়া হলে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে সাথে অনেক উপকারী ব্যাকটেরিয়াও কি হয়ে যায়, মারা যায়। তাহলে ধরো তুমি যদি রেগুলার অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাইতে থাকো, তখন কি করবে জানো? ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি যে নর্মাল ফ্লোরা যেগুলো আছে না, এগুলোও কি হবে, মারা যাবে। যার ফলে দেখা যায় কি, নর্মাল ফ্লোরাগুলো যখন মারা যায় তখন সেই জায়গায় অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া এসে স্থান নিতে পারে। তো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কি, তাদের এই মলদ্বারের কাছে, মলদানা ঠিক তার যে মূত্রের যে রাস্তাটা, সেখানে এসে সহজেই কি করতে পারে, এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলা জমে যেতে পারে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে। ক্যান্ডিডা একটা ব্যাকটেরিয়া, এবার ক্যান্ডিডাইটিস হয়ে যায়, প্রস্রাবে ইনফেকশন হয় এই কারণে। ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ব্যাকটেরিয়া প্রবেশে অভ্যন্তরীণ টিস্যুতে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কাটা স্থান দিয়ে নির্গত রক্ত জমাট বেঁধে শুধু যে রক্তক্ষরণ বন্ধ করে তাই না, বাইরে থেকে জীবাণুকেও আটকায় দেয়। ঠিক আছে? এই দেহের শীত অংশগুলো সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক অংশে আবার ব্যাকটেরিয়া নাশক বহন করে, যেমন ওস্টু, নাসিকা ঝিল্লি, লালায় লাইসোজাইম এনজাইম থাকে, সিমেন বা বীর্যে স্পারমিন থাকে, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ থাকে। যার কারণে জায়গাগুলো ভেজা ভেজা থাকার পরেও কি হয়, জায়গাগুলো ভেজা ভেজা থাকার পরেও সেই জায়গায় জীবাণু অ্যাটাক করতে পারে না। যেমন চোখ ভেজা, নাক ভেজা, তাই না? নাক কিন্তু ভেজা, চোখ কিন্তু ভেজা, মুখে লালা কিন্তু ভেজা, মুখটা কিন্তু ভেজা, তা বলে কি এখানে জীবাণু অ্যাটাক করতে পারতেছে না? কারণ জীবাণুর জন্য কিন্তু, ব্যাকটেরিয়ার জন্য কিন্তু তরল পরিবেশ অনেক ভালো বৃদ্ধির জন্য, বাট তারপরে বৃদ্ধি করতে পারতেছে না। কারণ কি, চোখ, লালা এসব জায়গায় কি আছে, লাইসোজাইম এনজাইম আছে, রাইট? মল পুরুষ যৌনাঙ্গে যেখান থেকে বীর্য নির্গত হয়, সেখানে জায়গাটা স্বাভাবিক সাময়িক সময়ের জন্য ভিজা থাকাটাই স্বাভাবিক। তো সেই ভিজা থাকার পরেও ওই বীর্যে স্পারমিন আছে, যে স্পারমিন জীবাণুকে মেরে দিতে পারে। তেমনি ব্রেস্ট ফিডিং এর সময় বা ব্রেস্ট ফিডিং এর পরে মায়ের স্তন গ্রন্থি বা স্তনের আশেপাশের জায়গাটা কিন্তু ভেজে থাকাটা স্বাভাবিক, কারণ বাচ্চাকে স্তন পান করানো হয়েছে। বাচ্চার মুখে লালা বা মায়ের বুকে দুধের কারণে কিন্তু জায়গাটা ভিজে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি, দুধে কি আছে, ল্যাক্টোপারঅক্সিডেজ আছে। ল্যাক্টোপারঅক্সিডেজ, পারঅক্সিজম জীবাণুকে কি করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ঠিক আছে? এভাবে হেল্প করে। কানের ভিতরে সিলোমিন গ্রন্থি থেকে ক্ষয়িত সিলোমিন কানের মোম, কানের গভীরে ধুলাবালি ও ব্যাকটেরিয়াকে প্রবেশ করতে বাধা দেয়। ওকে, এটাও ত্বকীয় গ্রন্থি। এইগুলো ত্বকের ভূমিকা। কিসের ভূমিকা? ত্বকের ভূমিকা। তো ত্বক আসলে আমরা এই কথাগুলো লিখবো। ত্বক হচ্ছে একটা চাপা স্তর, হর্ন স্তর, যেটা যেটা অনেক বেশি মৃত কোষ দিয়ে তৈরি, যার ফলে জীবিত কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে কোনো সুবিধা করতে পারে না। ত্বকের ভিজা জায়গাগুলোতে অনেক উপাদান আছে, যেমন লাইসোজাইম, ল্যাক্টোপারঅক্সিডেজ, স্পারমিন, যেগুলা জীবাণুকে আটকা দেয়। মোম গ্রন্থি আছে, শ্বেত গ্রন্থি আছে, যেগুলা ত্বকের পিএইচ কে অ্যাসিডিক করে রাখে। মোম আছে কানে, এটা হেল্প করে। তারপরে হচ্ছে নরমাল ফ্লোরাগুলো কেমনে হেল্প করছে এটা লিখবা। তারপরে ল্যাকটিক অ্যাসিড কেমনে খাওয়ানো হয় জনিতে, সেটা লিখবা। তারপরে সিবিসিএস গ্রন্থি। এই তো এই 6টা পয়েন্ট লিখে দিলেই তোমার ত্বককে কেন আদর্শ প্রতিবন্ধক বলা হয় লেখা হয়ে যাবে। পাশাপাশি ওই কথা দিয়ে শুরু করবা যে ত্বক 4 ভাবে কাজ করে। বেশিরভাগ জিনিসের বিরুদ্ধে অভেদ্য, সর্বদা প্রতিস্থাপিত হয় অ্যাসিডিক পিএইচ আর মোম গ্রন্থি বা শ্বেত গ্রন্থি। এই হচ্ছে ত্বকের কথা। তো আমাদের লাস্ট টপিক হচ্ছে পাকস্থলী পরিপাক অ্যাসিড, মানে ব্যাকটেরিয়া, খাবারের মাধ্যমে যে ব্যাকটেরিয়া গ্রহণ করি, ত্বক না হয় সব আটকাইলো, কিন্তু খাবারের মাধ্যমে তো অনেক কিছু পেরে চলে যায়, মুখে চলে যায়। সেগুলোকে আটকাইতে কিভাবে পরিপাক নালীর অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম কিভাবে ভূমিকা পালন করে। দেখো, অনেক জীবাণু খাবারের মাধ্যমে প্রবেশ করে যেতে পারে, তখন কি হয়, এই যেখান থেকে লালা, লাইসোজাইম, এনজাইম, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস এগুলোকে মেরে দিতে পারে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে।
লাইসোজাইম লালা ও লালায় অবস্থিত সামান্য পরিমাণ হাইড্রোজেন বাইকার্বনেট দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাকস্থলীর প্রাচীর থেকে প্যারাইটাল কোষ থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় এবং সেখান থেকে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় তার পিএইচ থেকে 1 থেকে 2, যার মাধ্যমে ওখানে কোনো জীবাণু জন্মাইতে পারে না, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হয়ে যায়। অন্ত্রে বসবাস করে অনেক মৃতজীবী অণুজীব আছে যারা অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ভাইরাসকে আটকায়। যেমন এটা আমরা কিন্তু অলরেডি পড়ছি, বৃহদন্তে কিন্তু 500 রকম করে কি আছে, মৃতজীবী ব্যাকটেরিয়া আছে। ওকে, এরা খাবারের অপাচ্য অংশকে পুরোপুরি পচাইতে হেল্প করে এবং পাশাপাশি অনেক ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু ভিটামিন তৈরি করে, যেমন ইকোলাই, অ্যাপেন্ডিক্সে থাকে ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন তৈরি করে দেয়, সেটা আমাদের জন্য ভালো। যকৃৎ থেকে ক্ষয়িত পিত্ত, ক্ষারীয় পিএস, অন্ত্রের ডিউডেনামে, কাইমে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করে, অ্যান্টিবডি তৈরি করে দিতে পারে কাইম থেকে। সমগ্র পৌষ্টিকনালী অন্তঃপ্রাচীরে মিউকাসে আবৃত থাকে। মিউকাস অবস্থায় এক ধরনের রাসায়নিক রয়েছে যা ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে এবং প্রাচীরের গায়ে আটকে দিতে পারে। মিউকাস মানে কি? পিচ্ছিল পদার্থ। এই পিচ্ছিল পদার্থের কারণে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। পুরো পৌষ্টিকনালীর ভিতর দিয়ে কিন্তু এই পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয় মিউকাস থেকে, মিউকোসা থেকে, গ্যাস্ট্রিক মিউকোসা থেকে। তো এই ছিল উপাদান। এই হচ্ছে প্রথম প্রত্যক্ষ স্তর। প্রথম প্রত্যক্ষ স্তর আর কিছু বাকি নেই। এরপর যা আছে দ্বিতীয় প্রত্যক্ষ স্তর, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে দুটো উপাদান, তারপরে কেমনে ফ্যাগোসিটোসিস প্রক্রিয়া জীবাণু রক্ষণ করে নেক্সট দিন পড়বো। তারপর আমরা তৃতীয় প্রত্যক্ষ স্তরে চলে যাবো। তো আমরা আজকে প্রথম প্রত্যক্ষ স্তরে যা যা দরকার ছিল সব পড়ে ফেলছি। আমি তোমাদের বইয়ের পিডিএফটা একেবারে দিয়ে দিব না, হ্যাঁ, অনেক এলোমেলো। তো এই দেখো, এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে। প্রথম প্রত্যক্ষ স্তর, দ্বিতীয় প্রত্যক্ষ স্তর, তৃতীয় প্রত্যক্ষ স্তরের পার্থক্য দেখো, এখন তুমি দেখলেও পারবা। দেখো, প্রথম প্রত্যক্ষ স্তরে জীবাণুকে ঢুকতে বাধা দেয়। এরা সহজাত, মানে জন্ম থেকে পেয়ে গেছি আমরা, এটা জন্মগতভাবে প্রাপ্ত। ত্বক আমরা জন্মগতভাবে পাইছি, স্কিন আমরা জন্মগতভাবে পাইছি, লালা আমরা জন্মগতভাবে পাইছি। এটা নন স্পেসিফিক, যারা পাবো তারা মারবো, এবং এই উপাদানগুলো। দ্বিতীয় প্রত্যক্ষ স্তর দেখো, যেটা ভিতরে ঢুকে যায় অনুপ্রবিষ্ট জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি ছাড়া অন্যান্য উপায়ে বাধাগ্রস্ত করে। অ্যান্টিবডি আসলে কোন স্তর? অ্যান্টিবডি চলে আসলে কোন স্তর? হ্যাঁ, তৃতীয়। তাহলে অ্যান্টিবডি ছাড়া বাকি যা আছে সেগুলো হচ্ছে কি? দ্বিতীয়। এরাও সহজাত, মানে এটা জন্মগতভাবে আমরা পেয়ে যাই। সেটা রক্তকণিকা কি জন্মগতভাবে পাইছি না? পাইছি। এটা নন স্পেসিফিক, এবং এই হচ্ছে উপাদানগুলো। দেখো, এর মধ্যে ফ্যাগোসাইট, মারণ কোষ, কমপ্লিমেন্টস, সাইটোকাইনস পড়ি নেই। ইন্টারফেরন, প্রদাহ আর জ্বর, 1 2 3 4 5 6 6টা আমরা পড়ছি। পাশাপাশি সাইটোকাইনস, অ্যাকিউট ফেস প্রোটিন আর রক্ততঞ্চন অ্যাড হয়েছে, এগুলো না লিখলেও চলবে, 6টাই পড়বা। আর এটা হচ্ছে লিম্ফোসাইটের মাধ্যমে অ্যান্টিবডি, এরা অর্জিত। অর্জিত কারণ কি? তোমার একটা রোগ হবে, তারপর সেটার বিরুদ্ধে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। এটা তোমার শরীরে হচ্ছে বলে একজন হবে এমন কোনো গ্যারান্টি আছে? এই জন্য এটা কি সহজাত না অর্জিত? এটা সহজাত ভাবে কি আমরা প্রাকৃতিক ভাবে পেয়ে আসছি? না, এটা জন্মের পর নির্দিষ্ট উদ্দীপনার ফলে তৈরি। এটা স্পেসিফিক, এবং এই স্মৃতিকোষটা আসলে লেখা না লিখলেই ভালো, তো তাও থাকুক, সমস্যা নেই। অ্যান্টিবডি থেকেই পরবর্তীতে স্মৃতিকোষ অ্যান্টিবডি তৈরি হওয়ার আগে তৈরি হয়। এটা আমাদের সৃজনশীলের জন্য আসে, তাহলে এটা সিকিউর জন্য মাস্ট। তাহলে আমরা প্রথম প্রত্যক্ষ স্তর থেকে যা যা আছে সব পড়ে ফেললাম। দ্বিতীয় তৃতীয়ত আমরা নেক্সট দিন শিফট করবো ইনশাল্লাহ। 3টা ক্লাস লাগবে, আমি একসাথে তোমাকে পিডিএফ দিয়ে দিব, তাহলে ভালো হবে বেশি। আর এই পিডিএফ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।